আমার বয়স 20, আমার সারা জীবনের আফসোস থেকে যাবে আমার হাজবেন্ডকে নিয়ে, যাকে আমি জীবনে প্রথমবার ভালোবেসেছিলাম, আমার স্বামীকে, তাকে নিয়ে আমার সংসার করা হলো না। আমি কিভাবে বাঁচবো? ও নিঃশ্বাস নিতে পারতেছে না, ওর গা কত যে শক্ত ছিল, ঠান্ডা ঠান্ডা, ওর হাত পা শক্ত। ও যে কত সুন্দর ছিল, ও যে কত সুন্দর ছিল, আমার হাজবেন্ডের মতো সুন্দর ছেলে। আমি মারা যাওয়ার আগের দিন বাসা থেকে বের হয়ে গেলাম। ওই যে বলেছিলাম আমার হাজবেন্ড যে সকালে আমাকে বাইটা দিয়ে গেছিল, ওই সেই শুরু। আমার হাজবেন্ডের বাই দেওয়া থেকে শুরু আমার শাশুড়ি রাগারাগি। পরবর্তীতে সে আমার হাজবেন্ডকে আরো কয়েকটা কারণ দেখাইলো যে তোর বউ বাজার থেকে মাছ আনছিস, মাছের পিস কেটে ছোট করছে। আমার হাজবেন্ড শুনে অবাক, বলে যে না, আমি তো এবার বাজার থেকে মাছের পিসগুলো একটু ছোট করে আনছি, কারণ তো ওই মাছ কাটার টাইমে আমার অফিস থেকে একটা কল আসছিল। আমি কলে কথা বলার কারণে মাছ আল্লাহকে বলতে পারি না যে পিসটা একটু বড় করে কাটেন। মাছ আল্লাহ নিজের মতো কেটে দিছে। আর একটা মাছ 4.5 কেজি ওজনের একটা রুই মাছ কেটে দিছে। কাটতে কতক্ষণ লাগে যারা বাজারে মাছ কাটে। সো দ্যাট ওই ফোন কলের কারণে আমি মাছের পিসটা এবার ছোট করে চলে আসছে। তো পরে আমার হাজবেন্ড আবার আমার শাশুড়ি বলতেছে না, আমি তোর বউকে দেখছি, সে রান্নাঘরে বসে মাছ কাটছে। তো পরে আমার হাজবেন্ড আমাকে ফোন দিছে যে সুস্মিতা তুমি কি মাছ কাটছো? আমি বললাম যে কি বলো, মাছ কাটবো কেন? কাজের মহিলাকে দিয়ে গেছে না ধুয়ে, কাজের মহিলা মাছ ধুয়ে দিয়ে গেছে, আমি তো তার সামনে প্যাক করে উঠায় রাখছি। আর এই কথাটা আমার শাশুড়ি কেন বলছে? আমার শাশুড়ি কাজের মহিলাকে বলে দিয়েছিল আমাদের বাসায় যে কাজ করে, যে তুমি তোমার মতো মাছ ধুয়ে নিজের মতো প্যাক করে উঠায় রাখবা, আমি আমার মতো বের করে রান্না করবো। কারণ কি, সে মাছের বড় বড় পিসগুলা তার ছেলের জন্য উঠায় রাখতো, আর সে রান্না করে খেয়ে নিত। তার ছেলে তখন অলরেডি অফিসে, সে যে খাচ্ছে সে কিন্তু, তার ছেলে কিন্তু সেটা দেখে নেয়। সে তার নিজে খেয়ে তার ছেলের জন্য বড় পিসগুলো উঠায় রেখে আর যে পিসগুলো থাকতো ওটাকে 4 ভাগ করতো, একটা মাছের পিসকে 4 ভাগ করতো। সে তার ছেলেকে দেখাইতো যে আমাকে 1 পিস দিচ্ছে, ওই 4 ভাগের 1 পিস, আর তার মা 1 পিস খাচ্ছে। মানে ছেলের কাছে প্রুফ করতে যে তোর বউকে যা দিচ্ছে আমিও কিন্তু তাই খাচ্ছি বাবা, তুই কিন্তু আবার কিছু মনে করিস না, তোকে বড় দিচ্ছি কিন্তু তোর বউকে যা দিচ্ছে আমিও তাই খাচ্ছি, তুই আবার ভাবিস না তোর বউকে আমি খাওয়াচ্ছি না। কিন্তু অথচ আমি তাকে কয়েকদিনই ধরছি, রান্নাঘরে আমি গেছি কোনো কাজে ফিল্টার ভরতে বা কিছু, সে দেখতাম যে সে খাচ্ছে। সে বলে কি আমার কাজ করতে করতে খিদা লাগিয়ে গেছে। আমি বললাম না আমার সমস্যা নাই, খান, আমি ভাত দিব আর কয়টা। বলে যে না। এই হচ্ছে আমার শাশুড়ির কাহিনী। এখন সে যে কাজের মহিলাকে বলে গেছে যে আমাকে যেন মাছ ধরতে না দেয়, তাহলে তো আমি দেখে ফেললাম যে মাছের পিস কতটা বড় না ছোট। সে ওইটাই হয়েছে আমার কাল। আমি কেন মাছটা প্যাক করলাম? কাজের মহিলা আমাকে বলছে যে আপু আপনাকে কিন্তু মাছ ধরতে বা দেখতে দিতেই নিষেধ করছে, আমি মাছ ধুয়ে যেন মাছ নিজের মতো উঠায় রেখে যাই, এটা কিন্তু আপনার শাশুড়ি আমাকে বলে দিছে, আপনি কি প্যাক করবেন? আমি বললাম না সমস্যা নাই, আমি যখন স্নান করতে যাবো তো আগে প্যাক করে উঠায় রেখে যাই। এইটা হয়েছে আমার কাল। এটা নিয়ে আমার হাজবেন্ডকে সে ধরছে যে আমি না তোর বউ মাছের পিস ছোট করে ফেলছে। বাট না, কাজের মহিলাকে আমি ফোন দিলাম, আমার হাজবেন্ডকে বললাম যে তুমি কথা বললে দেখো কালকে যখন কাজের মহিলা আসবে। তো কাজের মহিলাও বললো যে না শেষ করি, যেহেতু এখন তার শেষ মুহূর্ত চলে আসছে। আমি এই ঘটনার পর আমি বললাম যে তুমি যদি এই ঘটনার উপর কোনো স্টেপ না নাও আমি বের হচ্ছি বাড়ি থেকে। তো আমি বাড়ি থেকে বের হলাম। সে আমার বের হওয়ার খবর শুনে সে বাসায় চলে আসছে তার অফিস থেকে। 6 মে 6 মের ঘটনা, দুপুর 2:30টার ঘটনা। আমি বাড়ি থেকে বের হয়ে যাচ্ছি শুনে সে অফিস থেকে চলে আসছে, যেহেতু অফিস পাশাপাশি ছিল, বাসার পাশাপাশি। এসে সে আমাকে বলতেছে তুমি বের হয়ে যেও না। আমি বললাম আমি বের হবো, তুমি স্টেপ না নিলে আমি বের হবো। বলে আমি আমার মার বিরুদ্ধে কোনো স্টেপ নিবো না। আমি বললাম তাহলে তুমি তোমার মাকে নিয়ে থাকো, আমি যাচ্ছি, আমি এখন যে সুইসাইড করবো। সে এটা শুনে আমার পিছন পিছন আসতেছিল আমাকে আটকানোর জন্য আমার হাজবেন্ড, যে তুমি যেও না, না না এটা করো না। তো আমার শাশুড়ি আবার আমার হাজবেন্ডকে পিছন দিয়ে ধরছে যে না তুই না খেয়ে বাসা থেকে বেরোতে পারবি না, ওর সাথে যাবি, ও জেনে যায় যাক মরুক গে। আমার শাশুড়ির কথা, যে জেনে যায় যাক মরুক গে, তুই না খেয়ে যাইতে পারবি না, আমি রান্না করছি, তুই এখান থেকে খাবি, আমি খাওয়াই দেবো, তারপরে যাবি। তো আমার হাজবেন্ডও আমার পিছনে না এসে তার মায়ের কথা শুনে সে পাত পেরে মাছ দিয়ে ভাত দিয়ে খেয়ে আসলো। আমি তখন তার অফিসে পৌঁছে গেছি। অফিসে পৌঁছে আমি কিছুক্ষণ পর দেখলাম, কিছুক্ষণ না, সে প্রায় 45 মিনিট পর আসছে তার অফিসে আমার হাজবেন্ড। এসে আমি যখন বললাম, আমি সিঁড়িতে নামতে নামতে, আমাকে লিফটে উঠতে দেয় নাই, আমি সিঁড়িতে নামতে নামতে শুনেছি যে তার মা তাকে বলছে না খেয়ে যেতে পারবি না। যখন আমি বললাম কি তুমি কি সত্যি খেয়ে দিয়ে আসলা, তোমার ওয়াইফ সুইসাইড করতে যাচ্ছে, এই কথা শুনেও তোমার মাতৃভক্তি এত যে তুমি তোমার ওয়াইফ মরতে যাচ্ছে, তুমি তারপরে তোমার মায়ের কথা না ফেলে খেয়ে দিয়ে তারপরে তোমার ওয়াইফ মরলো না বাঁচলো সেটা দেখতে আসছো। এই বলে
আমি আর কোনো কথা বলি নাই। পরে ওই অফিসের যে বস ছিল, বসের বউ ছিল, তারা আসলো, তাদের সাথে কিছু কথাবার্তা হলো। তাদেরকেও আমার হাজবেন্ড সব ঘটনা খুলে বলছে যে তার মা কতটা পরিমাণে প্রেশার দিচ্ছে, কতটা ফ্যাসিস্ট তার মা, তা সে বাচ্চা নিতে কেন পারতেছে না। সেই অফিসার আর অফিসারের বউকে বলে গেছে, এখনো তারা আছে, আশা করি তারা আমার পাশে আছে, তাদেরকে যদি আপনারা কেউ জিজ্ঞাসা করেন তারা বলতে পারবে। আমার হাজবেন্ডের অফিসের বস। নাম 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 বলুন, যার কাছে বলেছিল, কেন কি সে র‍্যাব 7 CPC 3 কোম্পানি কমান্ডার, চাঁদগাঁও ক্যাম্প। তার কাছে আপনারা খোঁজ নিলে আপনারা জানতে পারবেন আমার হাজবেন্ড কি বলছে না না বলছে। তো এই মুহূর্তে আমার হাজবেন্ড, পরে সেই বস আর বসের বউ আমাকে যেহেতু খুব ভালোবাসে, বললো যে বোন তুমি একটু থামো, তোমার হাজবেন্ডের তো খুব কষ্ট, বুঝোই তো তোমার শাশুড়ি কিভাবে তোমার হাজবেন্ডকে চাপ দিচ্ছে, তো তুমি না হয় কতদিন আমাদের ক্যাম্পেই থাকো। আমাকে 4 দিনের থাকার ব্যবস্থা করে দিল ওই কোম্পানি কমান্ডার তাদের ক্যাম্পে। তো আমার হাজবেন্ড রাখবে না, বলে যে না এখানে আমি রাখবো না, তুমি আমার সাথে বাসায় চলো, সব ঠিকঠাক হয়ে গেছে যখন বাসায় চলো। আমার সেই কোম্পানি কমান্ডার ভাইয়া আমার হাজবেন্ডকে এটাও বোঝাইলো যে ভাই আপনি আপনার মাকে যে বোঝান যে এই মেয়েটা যে বাসা থেকে বের হয়ে গেছে, এখন যদি এই মেয়েটার কোনো সমস্যা হয় এর দায় কিন্তু আমার আসবে, এর দায় কিন্তু আমার চাকরি চলে যাবে, মা তুমি একটু নিজেকে সামলাও। তো আমার হাজবেন্ড কখনোই সেটা মানতে রাজি না, বলে যে না ভাইয়া সমস্যা নাই, আমি আমার মাকে মিথ্যা বলি নাই, আমার মা জানে আমার ওয়াইফ আপনাদের অফিসে আসছে, সো আমার মা এটা বিশ্বাস করবে না। ওই কোম্পানি কমান্ডার ভাই অনেক চেষ্টা করেও আমার হাজবেন্ডকে বোঝাইতে পারে নাই। সে রাত 9:30টার দিকে আমাকে নিয়ে অফিস থেকে বাসায় গেল। বাসায় যে আমি খাওয়া দাওয়া করি নাই, অফিস থেকে ওই কোম্পানি কমান্ডার কিছু স্ন্যাক্স তার বউকে দিয়ে আমাকে খাইয়ে দিয়েছিল, সেটাই আমার লাস্ট খাওয়া আমার হাজবেন্ডের সাথে বসে। বাসায় এসে আমরা রাতে হ্যাপি এন্ডিং করলাম। আমরা হ্যাপিলি আমরা হাজব্যান্ড ওয়াইফ সব ঝামেলা ঝঞ্ঝাট সব মিটমাট করে আমরা ঘুমাইলাম। কারণ আমার একটা শুধু মাথায় ঘুরতো যে আমার হাজব্যান্ড তো ঘুমাইতে পারবে না, আমি যদি ঝামেলা রাগারাগি নিয়ে শুয়ে পড়ি আমার হাজব্যান্ড ঘুমাইতে পারবে না। সো দ্যাট আমি সব ঝামেলা মিটাইয়া তারপরে আমি ঘুমাইতে গেলাম আমার হাজব্যান্ডের সাথে। পরের দিন সকালে আমার শাশুড়ি আবার সেম ক্যাচাল, সেম ঝগড়া, সেম ঝঞ্ঝাট। পরে আমার আর সহ্য হলো না, আমি আমার হাজব্যান্ডকে বললাম এবারও যদি তুমি বিচার না করো আমার আর কিছু করার নেই। তো ওই যে বললাম যে আঘাত টাঘাত করছে ওই দিনের ঘটনা তো বললাম। তো লাস্টলি আমার হাজব্যান্ড কথা বলছে তার মার সাথে, কথা বলে বাসা থেকে বেরোয় হয়ে গেছে, আর কথা হয় নাই ওই দিনকে। ওই সকালের পর থেকে আমার হাজব্যান্ডকে ও যাওয়ার আগে আমাকে একবার বাইও বলে যায় না, একটা হিন্টসও দিয়ে যায় নাই যে আমি বুঝবো। ও আমাকে বলেও না যে তুমি ভালো থেকো, কোনো হিন্টস দিলে আমি বুঝতে পারতাম যে ও কিছু একটা করতে যাচ্ছে, আমাকে কিচ্ছু বলে নাই, কিচ্ছু না, একটা ফোনও দেয় না। পরবর্তীতে আমার ফোনে ফোন আসলো, ফোন আসতে শুরু করলো 12:30 নাগাদ আমার ফোনে ফোন আসতে শুরু করলো যে ভাবি কি হয়েছে, আপনি মেডিকেলে চলে আসেন। আমি বললাম কেন, কি হয়েছে, সমস্যা কি? এরপরে শুনে আমার হাজবেন্ড সুইসাইড করছে। আমি শুনে জাস্ট বাসা থেকে বের হয়ে রাস্তায় পড়ে গিয়েছিলাম। আমার হাজবেন্ডের অফিস থেকে গাড়ি আসছিল আমাকে নিতে, গাড়ি আসার পরে আমি রাস্তা থেকে উঠে বসছি, আর দেখা হয় না, আমাকে দেখতে দেয় নাই। বেলা 2:30 অবধি আমার হাজবেন্ডকে তারা দেখতে দেয় নাই। তারা আমাকে বললো হাজবেন্ডের চিকিৎসা চলতেছে, ডাক্তার দেখা করতে দিবে না। আমি যখন সবকিছু ছেড়ে ছুড়ে সবাইকে এক প্রকার জোর করে ধাক্কা দিয়ে যখন হসপিটালের ভিতরে দৌড়ে চলে গেলাম, দেখলাম এক কোনায় একটা সাদা কাপড় দিয়ে লাশ ঢাকা। আমার হাজবেন্ডের রানার কনস্টেবল ওইখানে সাদা কাপড় দিয়ে ঢাকা, আর রক্ত। আমি কিচ্ছু মানি নাই, সবাই আমার হাত ধরে, আমি সবাইকে ছেড়ে ছুড়ে ওইখানে যে কাপড়টা উঠাই দেখি আমার হাজবেন্ড শোয়া, ওর নাকে মুখে রক্ত, ওর এত যে রক্ত, বান্ডিল টিস্যু ভিজে গেছে রক্তে, তাও তলিয়ে যাচ্ছে। পোস্টমর্টম করতে নিয়ে যাবে তার আগের পজিশনে আমি আমার হাজবেন্ডকে জড়িয়ে ধরছিলাম লাস্টবারের মতো, দেখলাম আরে রক্ত, আমার 2 হাতে কত যে রক্ত ছিল, কত রক্ত। আমার হাজবেন্ড অনেক কষ্ট পেয়ে মারা গেছে।
অনেক কষ্ট পেয়ে মারা গেছে। আমি জীবনে ভুলতে পারবো না আমার ও আমাকে আর আমাকে এসে জড়িয়ে ধরবে না। ও যাওয়ার আগে আমাকে একবার বলেও গেল না, যাওয়ার আগে আগে আমার একবার হাগও করলো না, জড়িয়েও ধরলো না। ও নিজের মতো চলে গেল। কত অভিমান, কত কষ্ট নিয়ে যে ও চলে গেল, কত অভিমান নিয়ে চলে গেল। আমাকে নিয়ে যেতে পারতো, ও তো আমাকে ভালোবাসতো, ও তো জানতো আমি ওকে ছাড়া বাঁচবো না। ও তো আগে আমাকে শুট করতে পারতো, তারপর তো নিজেকে শুট করতো, দুজনে একসাথে চলে যেতাম, তাহলে তো এত কষ্ট সহ্য করতে হতো না। আজকে আমাকে এই যে প্রেস মিডিয়া, এই যে লাইভে আসতে হচ্ছে আমার স্বামীর মৃত্যু নিয়ে, আমাকে কথা বলতে হচ্ছে। আমার স্বামী আমাকে কি করে দিয়ে চলে গেল। ওর মায়ের দায়িত্ব সেই 2 ভাইয়ের উপর, ওর সয় সম্পত্তি সবকিছুর উপর দিয়ে গেল, আর আমার দায়িত্ব দিয়ে গেল ওই কয়েকটা স্বর্ণের উপরে। আমার হাজবেন্ড সৎ মানুষ ছিল, ওর স্বর্ণ বেশি নাই। আমাদের বাসা তো সিলগালা করা আছে, টিম ঢুকুক বাসায়, টিম ঢুকে যত স্বর্ণ আছে বের করে আনুক, দেখুক তারা কয়টা স্বর্ণ আছে। ওইটুকু স্বর্ণের উপর আমার জীবনের দায়িত্ব দিয়ে গেল, যে কিনা আমার সারা জীবনের দায়িত্ব নিয়েছিল। আমাকে একটু থাকতে দিল না আমার শাশুড়ি। এখানে হাজার হাজার মেয়ে আপনার জন্য কাছে, আপনার মতো যারা ফেস করে, এখানে আমার শাশুড়ি আমাকে একটু সংসার করতে দিল না। আমার স্বামী অনেক আফসোস নিয়ে মারা গেছে। ওর মায়ের প্রতি ওর একরাশ অভিমান ছিল যে মা কেন বুঝে না যে তার ছেলে কিসে সুখী থাকবে, সে বুঝে না যে তার বউ ভালো না থাকলে সে কিভাবে সুখে থাকবে। আমার স্বামীর এত আফসোস অভিমান নিয়ে, এত কষ্ট দিয়ে নিজেকে নিয়ে মারা গেল সে। স্বামীর স্বাস্থ্যের কথা ভেবে ডুবন্ত তেলে ভাজি নাই, আমি অল্প পরোটার মতো অল্প অল্প তেল দিয়ে 2 পিঠ ভেজেছি। তারপরেও আমার হাজবেন্ডকে আমার শাশুড়ি খেতে দেয় না। আমার হাজবেন্ড না দুধ চা খুব ভালোবাসতো, বলতো কি আমি লাল চা খেতে পারি না, দুধ চা খাবো। আমার শাশুড়ি আমার হাতে দুধ চা ভালো হয় জন্য আমার হাজবেন্ডকে খেতে দিত, বলে যে আমি খাইয়ে দিব। সে কি কাঁচা চা পাতি, কাঁচা চিনি, কাঁচা দুধ কাপের মধ্যে দিয়ে গরম জল ঢেলে দিত, এটা তার দুধ চা। অথচ আমি যেভাবে প্রিপেয়ার করে রান্না করতাম দুধ চাটা, আমি যেভাবে বানাতাম, আমার হাজবেন্ড ওইটাই ভালো খেত। আমার হাজবেন্ডকে খেতে দিল না। আমার হাজবেন্ড আমাকে বলছিল যে সুস্মিতা আমাদের তো ভবিষ্যতে সংসার হবে, তখন আমি আর তুমি ব্যালকনিতে বসে। আমার হাজবেন্ড একটা শাড়ি দিয়েছে তার মাকে, সে ব্র্যান্ডেড 2টা শাড়ি দিয়েছে। 2টা শাড়ি দিয়ে তার মার কাছ থেকে অনুমতি নিছে আমার বার্থডে করার। ইভেন আমাকে নিয়ে যে আমার হাজবেন্ড বাইরে গেছে রেস্টুরেন্টে খাওয়াতে, সেখানেও তার মাকে নিয়ে গেছে। সে তার মানে আমি আমার হাজবেন্ড রেস্টুরেন্টের একটা কর্নারে গিয়েছি, যে রেস্টুরেন্টগুলো সাজানো থাকে না, একটা ফটোশুটের ফটো বুথ থাকে, ফটো বুথে গেছি ছবি তোলার জন্য। সেটা নিয়ে তার মা রেগে টেগে রেস্টুরেন্ট থেকে বের হয়ে যাচ্ছিল। সেটা দেখে আমার হাজবেন্ড দৌড়ায় আসছে যে মা কি হয়েছে। বলে যে তোর তো সাহস কম না, তুই আমারে কাজের লোকের মতো, চাকরের মতো কেক দিয়ে গিফট দিয়ে আমারে এনে পাহারা দিতে বসায় রেখে গেছিস। বলে যে না মা, আমি তো ছবি তুলতে গেছি, তোমারে নিয়ে যাব, ওরে নিয়ে একটু ছবি তুললাম, ওর জন্মদিন, এখন তো তোমারে নিয়ে যাইতাম। সাথে সাথে আমার হাজবেন্ডকে গায়ের উপরে চড়। ওটা ছিল ঢাকায় বিখ্যাত বারসাই রেস্টুরেন্ট, ওয়াটারফল বারসাই যে রেস্টুরেন্টটা, ওই রেস্টুরেন্ট ছিল ওইটা। ওইখানে রুফটপে বসা প্রত্যেকটা মানুষ হা করে তাকায় পড়ছে যে এত বড় ছেলের গায়ে মা হাত তুললো, কিন্তু কারণ কি। পরে আমি বললাম যে তোমার গায়ে হাত তুলতেছে তো মানুষজন হাসাহাসি করতেছে, ওটা বারসাই রেস্টুরেন্ট ছিল, আমি উল্লেখ করে দিলাম। ওইখানের ওয়েটাররা সবাই চলে আসছে যে কি হয়েছে, ওর মা মানে একটা বৃদ্ধ মহিলা তার ছেলেকে মারতেছে। পরে আমার হাজবেন্ড সবাইকে বুঝা বললো কি মা একটু রাগ করছে, কিছু না, আপনারা যান। সে তার মাকে তখন এতটাই ভালোবাসা দিছে। সে কিন্তু রেগে যাওয়ার কথা ছিল, যে মা পাবলিকলি এইভাবে সিন ক্রিয়েট কেন করলো, বাট না, সে সবাইকে বোঝায় বললো কি মা একটু রেগে গেছে, সমস্যা নেই, আমি ঠিক আছি, আপনারা যান। বারসাই রেস্টুরেন্টে এই ঘটনা তার মা করছে আমার বার্থডের দিন। অথচ তার মাকে আমার বার্থডেতে 2টা শাড়ি দিয়ে আমার বার্থডের অনুমতিও নিয়েছিল আমার হাজবেন্ড। প্রত্যেকটা পদক্ষেপে আমাকে যদি ঘরের মেক্সি আমার শাশুড়ি 2টার বেশি বানাইতে দিবে না। আমার ঘরের পরার জিনিস ছিঁড়ে গেছে আমার জামা কাপড়, তাও দিবে না, বলে আরো পড়ুক, পরে বানাই দিস। এটা আমি যখন আমার বড় ভাসুরকে জানাইলাম যে আপনাদের বাড়ির বউকে, একটা এএসপির বউকে এইভাবে ছেঁড়া জামা কাপড় পরায় ঘরের মধ্যে রাখতেছে, আপনারাই জানেন আপনার ঘরের বউকে কিভাবে রাখবেন। পরবর্তীতে আমার বড় ভাসুর যখন এটা বললো, তখন আমার হাজবেন্ড আমাকে আরো 2টা মেক্সি বানাই দিল, তার মাকে শাড়ি কিনে দিতে হবে, নাহলে তার মা সেটা অ্যালাউ করবে না, ঝামেলা ঝগড়া। আমার হাজবেন্ডের পূর্ণতে না ছিল,
সে বলতো মা তোমার যা লাগবে তুমি চলো মার্কেটে, কোন দোকানে যাবা, তোমার কি পছন্দ তুমি সব নাও, সব নাও, সব নাও। বিয়ের প্রথম বছর পহেলা বৈশাখে আমার হাজবেন্ড আমাকে নিয়ে, আমার শাশুড়ি মাকে নিয়ে ঢাকায় মৌচাক বাজারে তাঁত ঘর নামে একটা শাড়ির দোকান ছিল, ওখানে গেল শাড়ি কিনতে। আমার শাশুড়ি আমাকে শাড়ি কিনতে দিবে, বলে যে ঘরে আছে বিয়েতে পাওয়া শাড়ি আছে ওইগুলো পরবে। অথচ বিয়েতে পরা শাড়ি কিন্তু সেও পরতে পারতো, সে পরে নাই। সে ওখান থেকে 3টা কাপড় নিল তাঁতঘর শাড়ি হাউস থেকে, মৌচাক মার্কেটে, ঢাকা মৌচাক মার্কেটে তাঁতঘর শাড়ি হাউস থেকে 3টা শাড়ি নিল। তারপরেও সে, আমার শাশুড়ি আমাকে শাড়ি নিতে দিবে না। আমার হাজবেন্ড বললো যে মা ও একটা শাড়ি নিক, নতুন শাড়িতে একটা সমস্যা নেই, পরে ফেলবে। বলে যে না ঘরে অনেক শাড়ি আছে ওইখান থেকে নিবে। তাই করলো, উনি নিবে, আমাকে দিবে না। বিয়ের প্রথম বছর পয়লা বৈশাখে আমার ননদকে যখন এই কথাটা আমি শেয়ার করলাম, আমার ননদ বলে কি বলো, আমার ভাইও শুনলো। আমি বললাম হ্যাঁ আপনার ভাই শুনলো, আপনার ভাই তো মা ভক্ত। আর আমি তো মুখ তখন চুপ করে থাকতাম, তখন সে ওইগুলো ভাবতো কি আচ্ছা টেকেন ফর গ্রান্টেড নিত। আমার হাজবেন্ড ভালোবাসতো কিন্তু ওগুলো টেকেন ফর গ্রান্টেড নিত, যে আচ্ছা সুস্মিতা তো কিছু মনে করতেছে না। কিন্তু আমার মনের মধ্যে যে ভেঙে চুরে যাচ্ছে ও সেটা বুঝতো না, এজ গ্যাপের কারণে। ও তো আমার থেকে অনেকটা সিনিয়র, ও এটা বুঝতো না, আর আমি ওকে বুঝতে দিতাম না। আমার হাজবেন্ড আমার কষ্ট আমি ওকে কেন বুঝতে দিব? ম্যাচুরিটি তো এমনি এমনি আসে না মানুষের মধ্যে। আমি ওটা নিজে থেকে মনের মধ্যে রেখে দিছিলাম যে আমি কষ্ট পেতে দিব না, আমার যে কষ্ট হচ্ছে এটা আমি আমার হাজবেন্ডকে বুঝতে দিব না। পরে আমার ননদকে যখন জানালাম যে আমার বিয়ের প্রথম বছর পয়লা বৈশাখ গেল, আপনার ভাই আমাকে, আমার ননদই জিজ্ঞাসা করছিল ভাই তোমার শাড়ি দিছে না? পরে আমি বললাম যে না আপনার ভাই আমাকে শাড়ি দেয় নাই, আপনার মাকে 3টা শাড়ি কিনে দিছে। আমাকে সাথে নিয়ে যে চয়েস করে আপনার মাকে 3টা শাড়ি কিনে দিছে, বাট আমাকে দেয় নাই। বলে ভাই এরকম করতে পারলো? আমি বললাম দিদি আমি তো কিছু বলি নাই, চুপচাপ হাসি মুখে মেনে নিছি, তো ওই জন্য হয়তো আপনার ভাই ওটা মেনে নিছে। পরে তারপর থেকে এই ঘটনা যখন আমি তার বোনের সাথে শেয়ার করলাম, তারপর থেকে আর এরকম হয় না। আমাকে একটা শাড়ি কিনে দিলে তার মাকে 3টা শাড়ি। লাস্ট দুর্গাপূজাতেও সেম করছে, পহেলা বৈশাখেও সেম করছে। আমাকে একটা জামা দিয়েছে আর তার মাকে 3টা শাড়ি দিয়েছে। এই যে কি বলবো, পয়লা বৈশাখে যে কিছুদিন আগে যে পয়লা বৈশাখ গেল চিটাগাং আড়ং থেকে, আমাকে একটা জামা কিনে দিল আর তার মাকে 3টা শাড়ি কিনে দিল। এই হচ্ছে আমার শাশুড়ি, না হলে সে সব শেষ করে ফেলবে। ঘরের মধ্যে কোনো আত্মীয় স্বজন আসলে, আমার মামাতো ভাসুর আসছিল, আমার মামা শ্বশুরের ছেলে আর ছেলের বউ, আমি আমার হাজবেন্ড কত প্ল্যানিং করলাম, যেহেতু তারা জানায় আসছিল, তারা আমাকে জানাইছিল শুক্রবার আর তারা আসছে রবিবার, এটা 23 সালের কথা। তো আমি আমার হাজবেন্ড কত প্ল্যানিং করলাম যে আচ্ছা আমাদের বাড়িতে প্রথম আত্মীয় স্বজন আসতেছে, আমরা মাটন করব, চিকেন করব, মাছ করব, 3 পদের ভাজা পোড়া করব, পোলাও করব। আমার শাশুড়ি মা এসে সব ভেস্তে দিল, বলে যে এত করার কি আছে, আমার ভাইয়েরই তো ছেলে আসতেছে, আমার ভাইয়ের ছেলে আর ছেলের বউ আসতেছে, আমি যেটা বলবো সেটা হবে। সে মাংস টোটালি আনতে দিল না, মাংস টোটালি আনতে দিল না। অথচ আমি নতুন বউ, আমি বাসায় নতুন বউ সম্মান রক্ষার্থেও তো ঘরে একটা মাংস রাখা উচিত ছিল। নতুন আত্মীয় আসতেছে, হ্যাঁ আমার 2 ভাসুর তো খেত, তার মায়ের সামনে তার মাকে মাছ রান্না করে দিত, তারা খেত। কিন্তু ওই যে আমার হাজবেন্ড যে বেশি মাতৃভক্ত, সে ভাবতো যে তার মা কষ্ট পাচ্ছে, আমরা মাংস খাচ্ছি তার মা কষ্ট পাচ্ছে, আমাদের মাংস খাওয়া দেখে তার মা খেতে পারতেছে না, এটা দেখে তার মা কষ্ট পাচ্ছে জন্য সে ঘরে মাংস আনতো না। তো আমার ওই মামা শ্বশুর আর মামা শ্বশুরের ওয়াইফ আসলো, তাদেরকে আমি 3 পদের মাছ রান্না করে খাওয়াইছি নিজে, একদম হাতে পায়ে ধরে, যে মা প্লিজ মান সম্মান কিচ্ছু থাকবে না, মা একটু বোঝার চেষ্টা করেন, প্রথম আত্মীয় আসতেছে, আমি নতুন বউ। ভাজা 2টা করলাম, তাদেরকে আমি 6টা আইটেম দিয়ে খাবার দিলাম। সেই মামা শ্বশুর আর মামা শ্বশুরের ছেলে আর ছেলের বউ বাসায় যে সবাইকে জানালো যে ওদের বাড়িতে গেলাম, এসপির বাড়ি, আমার পিসেতো ভাইয়ের বাড়ি, একটা মাংস বউ খেতে দিল না, বউয়ের দোষ, বলে যে বউ খেতে দিল না। পরে আমার শাশুড়িকে শুনতেছে, আমার শাশুড়ি তাদেরকে ফোন দিয়ে বলতেছে নতুন বউ তো ও রান্না বান্না পারে না, ওই করবে না। আমি বলছিলাম পলাশরে যে বাবা তুই মাংস নিয়ে আয়। আমি শুনে আমি রান্নাঘর থেকে আমার হাত থেকে প্লেট পড়ে যাওয়ার অবস্থা। দুপুরবেলা তার আমার মামা শ্বশুরের ছেলের বউ চলে গেছে গোপালগঞ্জ, তারা চলে যাওয়ার পরে ফোন দিয়ে সবাইকে বলছে পর যে কি অবস্থা ওদের বাসার, বউটা এমন। পরে আমার শাশুড়ি শুনতেছে আমার নামে বলতেছে যে আমি নাকি খাওয়াইতে দিয়ে নেয়, অথচ আমার হাজবেন্ড আর আমি কিন্তু প্ল্যানিং করেছিলাম। সেই মেসেজগুলো আছে 2023 সালের মেসেজ, তো এখন অনেক খুঁজতে হবে, হাজবেন্ড ওয়াইফের চ্যাট তো অনেক হয়। সেই মেসেজগুলো আছে যে আমি আর সে কি প্ল্যানিং করেছিলাম, তার মা করতে দেয় নাই।
তার মা করতে দেয় নাই। যাই হোক, এই সুইসাইডের পেছনে আপনি কি বলবেন, মূল কি রয়েছে এত সুইসাইডের পিছনে আমাকে যখন আমার হাজবেন্ডকে লাস্টলি তার মা চাপ দিয়েছে, মানসিক অত্যাচার করেছে লাস্ট 6 মাস যাবত আমাকে ডিভোর্স দেওয়ার জন্য। সে তার ছেলেকে ওই বড়লোক বাড়ি দেখে আবার বিয়ে দিবে, এরকম সে প্ল্যানিং করেছিল, মেয়ে দেখা বা কিছু। এই যেগুলো আপনি বললেন, এই ঘটনাগুলো যদি সত্যি হয়, এইগুলো কোনো মেয়ে সহ্য করবে? আপনি যেগুলো করেছেন বা তখন তো সে এগুলো করবে না, তাহলে আপনার সাথে কেন করবে? এই যে আমার বাবা গরিব আর তারা ভাবছিল যে আমি সবকিছু মুখ বুঝে সহ্য করবো। আমি তো মুখ বুঝে সহ্য করেছিলাম, বাট তারা ভাবছিল কি আমার বাবা গরিব জন্য আমি একটা পুতুল, আমি একটা রোবট, আমার কোনো অনুভূতি নাই, আমার কোনো কিচ্ছু নাই, আমার স্বামী সংসার নিয়ে কোনো আশা আকাঙ্ক্ষা কিছু। একটা জাস্ট সার্ভেন্ট হিসেবে তারা আমাকে, হয় না ওই যে গ্রাম থেকে একটা সার্ভেন্ট তুলে নিয়ে আসলো, ওরকম তারা ভাবছিল। আবার শিক্ষিত সুন্দরী সার্ভেন্ট তারা চাইছে। তাহলে বাকি 2 বউর সাথে এমন করতো? বাকি 2 বউ, যে বললাম আমার মেজো ভাসুরের বউকে সে পায় নাই। মেজো ভাসুর আর আমার বিয়ে পরাপর হয়েছে, সো মেজো ভাসুর আগে থেকে আলাদা আমার বাসায় চলে আসছিল। আর বড় ভাসুরের বউকে পেয়েছি, সে 11 বছর বড় ভাসুরের বউকে অনেক জ্বালাইছে। আমার বড় ভাসুর নিজে বলছে, আমার রেকর্ড আছে ফোনে, আমার রেকর্ড আছে, আমার বড় ভাসুর নিজে বলছে। তো এখন ফাইনালি আমার ননদ, আমার ভাগ্নে সবাই তার মাকে দোষারোপ করেছে, সবাই তাকে দোষারোপ করেছে যে মা এমনই, আমার মা এমনই, তুমি একটু মানায় নাও। আমি তাদের কাছে হাতে পায়ে ধরে হেল্প চাইছি। আমার ভাগ্নে তন্ময় সাহা, আমার ননদ রমা সাহা, আমার বড় ভাসুর লিটন সাহা, সবার কাছে আমি হেল্প চাইছি যে আমাদেরকে একটু হেল্প করেন। আপনার ভাই তো আমাকে ভালোবাসে, বাট আপনার মা আমাদেরকে সংসার করতে দিচ্ছে না, বোঝান আপনার মাকে, না হলে কিছু একটা করেন, আমাদেরকে একটু স্পেস দেন। তারা হেল্প করে নাই, তারা টোটালি হেল্প করে নাই, তারা সম্পূর্ণটা আমার উপর চাপাই দিছে যে তুমি সহ্য করো। আমার বউ সহ্য করছে। একটা কি আমার শাশুড়িকে অনেক ভালো রাখার চেষ্টা করতাম, কারণ আমি জানতাম আমি যদি আমার শাশুড়িকে ভালো রাখি তাহলে আমার হাজবেন্ড ভালো থাকবে, কারণ আমার হাজবেন্ড তো মাকে ভালোবাসে। তো আমি যদি আমার শাশুড়িকে ভালো রাখি তাহলে আমার হাজবেন্ড ভালো থাকবে। ওই জন্য আমি আমার শাশুড়িকে ভালো রাখার চেষ্টা করেছি প্রথম 6-7 মাস পুরোটা দম দিয়ে আমি চেষ্টা করেছি আমার শাশুড়ির খেদমত করা থেকে শুরু করে তার কাপড়টা পর্যন্ত আমি যে ধুয়ে দিতাম, নেড়ে দিতাম। তারপরেও তার মন পায় নাই, সে তার ছেলের সাথে আমাকে একটা মুহূর্ত একা থাকতে দিত না। 6-7 মাসে এত কিছু করার পরেও থাকতে দিত না। তখন আমার দেওয়ালে পিঠটা ঠেকে গেল। তখন আমি আস্তে আস্তে যখন মুখ খোলা শুরু করলাম আমার হাজবেন্ডের কাছে যে তুমি তো নিজের চোখে সব দেখতেছো, তোমার কি ইচ্ছা করে না তোমার ওয়াইফকে নিয়ে একটু কোয়ালিটি টাইম কাটাইতে, বা তোমার মা যে তোমার ওয়াইফকে নিয়ে তোমাকে টাইম কাটাতে দিচ্ছে না সেটা নিয়ে কি তোমার প্রবলেম হয় না? তো আমার হাজবেন্ডের প্রবলেম ছিল কি, সে তো আমার থেকে একটু বড় বয়সে বেশি, তো তার মেন্টালিটি আর তার মা তাকে এমনভাবে গড়ছে যে বউকে শুধু রাত্রে ভালোবাসতে হয়, বউ বিয়ে করার জিনিস, সংসারে কাজ করবে, বাচ্চা হবে তাড়াতাড়ি, ফার্স্ট বিয়ের পরে বাচ্চা হয়ে যাবে, বউয়ের বাচ্চা নিয়ে থাকবে, শাশুড়ি তার বাচ্চা নিয়ে থাকবে, মানে আমার হাজবেন্ডকে নিয়ে থাকবে। সে ইভেন গর্ব করে বলে যে আমি তোকে 12 বছর বয়সে যেভাবে দুধ খাওয়াইতাম এখনো তোকে আমি সেভাবেই দুধ খাওয়াই, আমার মতো কোনো মা করবে না, আমার মতো সারা পৃথিবীতে কেউ পারবে না। মানে সে বলতেই থাকতো আমার যা কাজ আমি যা করলাম তোরকে নিয়ে কেউ করবে না। অথচ তার গ্রামের প্রত্যেকটা মানুষের কাছে যে শুনবেন, যে আমার শাশুড়ি কেমন মানুষ। অবশ্যই আপনার হাজবেন্ড বা সে সুইসাইড করেছে এটা কাম্য নয়, কিন্তু সংক্ষেপে একটু যদি বলেন যে আসলে এমন কোনো ঘটনা ঘটেছিল যার জন্য তাকে সুইসাইড করতে হলো? প্রচন্ড মানসিক অশান্তিতে ছিল সে। মানসিক অশান্তি মানে কি আপনাদের দাম্পত্য জীবনে কোনো দাম্পত্য কলহ ছিল দুজনের মধ্যে, কোনো অশান্তি? আমার আর আমার হাজবেন্ডের পার্সোনাল কোনো ইস্যু নিয়ে কখনোই ঝামেলা হয় নাই। তাহলে আপনার কোনোই সিরিয়াস কোনো ঝামেলা হয় নাই। বিয়ের প্রথম দিকে 1-2 বার হলেও সেটা খুব সামান্য, যেটা স্বাভাবিকভাবে হয়ে থাকে প্রত্যেকটা হাজবেন্ড ওয়াইফের মধ্যে, সেটা খুব স্বাভাবিক ছিল। কিন্তু পরবর্তীতে 6 মাস 1 বছর পর থেকে আর কোনো ঝামেলাই হয় না আমাদের পার্সোনাল কোনো ইস্যু নিয়ে। আমার হাজবেন্ডের মধ্যে কোনো সমস্যাই ছিল না।